হাই এভরিওয়ান, টিয়া সলিউশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি, তার আগে আমরা একটুখানি কিছু জিনিস নিয়ে কথা বলি। আচ্ছা, আপনাদের সবারই নিশ্চয়ই কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, লুজ মোশন এইসবের সমস্যা হয়েইছে। তো আপনারা যখন এই সমস্যাগুলো পড়েন, যে কনস্টিপেশন, ডায়রিয়া, তো প্রথমে কি ডক্টরের কাছে গেলে একটাই কথা বলে যে ডাইজেশনের অভাব হচ্ছে, মানে বা ডাইজেস্টিভ সিস্টেমের কিছু সমস্যা হচ্ছে। তখন কি দেয়? তখন আপনাদের কোনো গ্যাসের ওষুধ দেয় বা কিছু দেয়। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই চ্যাপ্টারটা হলো ডাইজেস্টিভ সিস্টেম। আমাদের যে পরিপাক তন্ত্র বা শরীরের মধ্যে ডাইজেশন কিভাবে হয়, আমরা যে খাবারটা খাই, সেটাকে নিয়ে আজকে কথা বলবো। তো তার আগে আমরা একটু দেখুন, মানে জেনে নিই। এই ছবিটা যেটা দেখতে পাচ্ছেন, যে একটা মানুষ, মানে আমাদের বডি, তার মধ্যে মধ্যে এই যে পার্টস গুলো রয়েছে, তো এগুলো আমাদের কি করে ডাইজেশনে সাহায্য করে। আমরা যদি ডাইজেশনের একটা, মানে ডাইজেস্টিভ সিস্টেমের একটা হায়ারার্কি করি, ওটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো এলিমেন্টারি ক্যানাল, আর একটা হলো অ্যাক্সেসরি অর্গান। এলিমেন্টারি ক্যানাল সিস্টেম বলতে মানে আমাদের যে পৌষ্টিক নালী, আর একটা হলো সহায়ককারী অর্গান। কিছু কিছু জিনিস আছে যে আমাদের বডিতে যে অর্গান, ধরুন আমরা কোনো খাবার খেলাম, সে আমরা তো কোনো সলিড ফুড খাই তো, বা আমরা যে সলিড লিকুইড যাই বলুন না কেন, সেটা আমাদের মুখের মধ্য থেকে সরাসরি পেটে কি করে যাবে, মানে তার জন্য তো নিশ্চয়ই কিছু থাকবে। ধরুন আপনি একটা জলের কল খুলেছেন, সেই জলের কলটা কি করে, মানে একটা ট্যাঙ্কি থেকে জলটা কি করে আসবে? পাইপের মাধ্যমে। তো আমরা যে খাবারটা খাই, সেই খাবারটা আমাদের যে স্টমাকে, মানে পেটের মধ্যে কি করে যাবে? তার জন্য আমাদের এই এসোফেগাস বলে একটা এরকম পাইপের মতো থাকে, সেইভাবে যাচ্ছে। তারপরেও আমরা দেখবো যে খাবারটা যেভাবে খাচ্ছে, সেইভাবে তো যায় না। একটা মানে অর্ধগলকরণ অবস্থায়, বোলাস অবস্থায় সেটা কোথা থেকে যায়? সেটা স্টমাকে যায়। আর এটা কি একটা মানে সংকোচন প্রসারণের মাধ্যমে হয়ে থাকে। আর এই মানে খাবারটা গিয়ে খাওয়ার পরে এসোফেগাসের মাধ্যমে স্টমাকে যাচ্ছে, সেখান থেকে আপনার সেটা ইন্টেস্টাইনের মধ্যে হয়ে আমাদের বাইরে বেরাচ্ছে। তার আগে আরেকটা কথা একটু জানতে হবে আমাদের, যে আমরা যে প্রাণীরা কি ধরনের, মানে আমাদেরকে কি বলবো? অ্যাকচুয়ালি দেখুন, তিনটে টার্ম হয়, একটা হার্বিভোরাস, একটা কার্নিভোরাস, একটা অমনিভোরাস। কি বললাম? একটা হয় হার্বিভোর, হার্বিভোরাস, একটা হয় অমনিভোরাস, অমনিভোরাস, আর একটা হয় কার্নিভোর। এই যে হার্বিভোরাস, হার্বিভোরাস কারা? যারা শুধুমাত্র মানে পুরো প্ল্যান্ট, মানে শুধুমাত্র উদ্ভিজ খেয়ে বেঁচে থাকে, তাদের আমরা বলবো হার্বিভোরাস, হার্বিভোরাস। আর যারা কার্নিভোরাস, মানে যারা শুধু অ্যানিমেল, অ্যানিমেল জাতীয় মানে খাবার খায়, মানে প্রাণী প্রাণী জাতীয় খাবার খায়, তাদের বলবো কার্নিভোরাস। আর অমনিভোরাস মানে যারা উদ্ভিদ প্রাণী দুটোই তারা খাবারটা খায়। তো আমরা কি? আমরা তো মানে ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ান দুই ধরনেরই মানুষ হতে পারে। ম্যাক্সিমাম মোটামুটি তো সবাই ভেজ নন ভেজ আমরা সবকিছুই খাই, তাই আমরা কার মধ্যে পড়বো? এই অমনিভোরাস। এবার আমরা একটু নেক্সট স্লাইডে যাই। আশা করছি যে এইখানে একটা ওভারভিউ আমি বললাম, যে আমাদের যে এলিমেন্টারি ক্যানাল সিস্টেম, তার মধ্যে পড়বে হলো আপনার এই মুখ থেকে শুরু করে মাউথ, তারপর এসোফেগাস, স্টমাক, লার্জ স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এই পোর্শন গুলো আমাদের রেকটাম, অ্যানাস, এগুলো সব মানে এলিমেন্টারি ক্যানেলের মধ্যে পড়বে। আর যেগুলো হলো সহায়ককারী অঙ্গ, মানে অ্যাক্সেসরি অর্গান, মানে এই যে এলিমেন্টারি ক্যানেলের যে পার্ট গুলো, তাদের সাহায্য করতে যেই অর্গান থাকবে, তারা কি? তারা হলো লিভার, প্যানক্রিয়াস, গল ব্লাডার। এই ধরনের যে অর্গান গুলো আছে, সেগুলো আমাদের সহায়ককারী অর্গান হিসেবে কাজ করবে। মানে আমরা যে খাবারটা খাবো, সেটাকে আরো কিভাবে মানে ডাইজেস্ট করা যায়, পাচিত মানে সেটাকে আরো কি করে ছোট ছোট মলিকুলার ডিভাইড হচ্ছে, সেগুলো কে কারা করবে? এই টোটালটা। এবার আমরা আরো ডিপলি একটু চলে যাই বিষয়টা সম্পর্কে। প্রথমে এই যে ধারণাটা রাখা হয়েছে, যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল অদ্রবণীয় খাদ্যবস্তু নির্দিষ্ট উৎসেচকের সাহায্যে সরল দ্রবণীয় ও শোষণযোগ্য অবস্থায় পরিণত হয়, তাকেই আমরা কি বলবো? পরিপাক। আমি তো প্রথমেই বললাম যে আমরা যে সলিড খাবারটা খাচ্ছি, সেটা কি হবে? বিভিন্ন আমাদের যে অর্গান গুলো আছে, তার মধ্যে কিন্তু সব কিছুতে এনজাইম আছে। আমাদের মুখে যে খাবারটা দিলাম, সেখান থেকেই আমাদের লালারস মিশ্রিত হয়ে
তার সাথে এনজাইম যুক্ত হয়ে এরকম ভাবে প্রসেসিং হয়ে হয়ে কিন্তু আমাদের পেটের মধ্যে যাচ্ছে। তারপর মানে তারপরে সেটা গিয়ে ডাইজেশনে ফাংশন করছে, তাই পুরো প্রসেসটাকে আমরা পরিপাকের নাম দিয়েছি। আর তারপর কি বলবো, যে আমি যেটা প্রথমেই ওভারভিউতে বলে দিলাম যে এটা দুটো অংশ, একটা হলো পৌষ্টিক নালী বা ইংলিশে এলিমেন্টারি ক্যানেল, এবং তার যে অ্যাক্সেসরি অর্গান, অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ড, তাকে আমরা কি বলবো, সহায়ক পাচক গ্রন্থি। মানে যেটা আমাদের একটা যে ক্যানেল, যে একটা ক্যানেল আছে, সেই ক্যানেলটা তো যেটা ফুডটাকে নিয়ে পুরো স্টমাকে গিয়ে তারপর সেটা লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের মাধ্যমে একটু অ্যানাসের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, কিন্তু সেই যে পার্ট গুলো, যে এইটা প্রসেসটা হওয়ার জন্য যে সহায়কারী অর্গান গুলো কাজ করছে, সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমরা পরবর্তী স্লাইডের মাধ্যমে জানবো। এবার যেটা বলেছে যে কৌশিক নালী মুখবিবর থেকে শুরু করে পায়ু পর্যন্ত বিস্তৃত হয়, এটি কত মিটার? এটা প্রায় 8 থেকে 10 মিটার। মানে আমাদের যে এনাস অব্দি, যে মুখ থেকে শুরু করে যে এনাস অব্দি যে ট্রাকটা, যে কৌশিক নালীর যে অংশটা মুখবিবর থেকে, এটা কত মিটার দৈর্ঘ্যে? সেটা 8 থেকে 10 মিটার হয়ে থাকে। এবার আমরা তো এই পরিপাক বললাম, কিন্তু আরেকটা বিষয় আপনাদের জেনে রাখা দরকার, যে আমরা যে কত এই পরিপাকটা বিভিন্ন প্রসেসে হয়, সেই প্রসেসটা 5টা ভাগে আমরা ডিভাইড করতে পারি। একটা কি, যে আমরা প্রথমত যে খাদ্যটাকে গ্রহণ করব, কোন খাদ্য এই পরিপাক হওয়ার জন্য যে 5টা প্রসেস, সেটা হলো খাদ্য গ্রহণ করব। সেই খাদ্যটা গ্রহণ করার পরে আমাদের কি হয়ে যাবে, তারপর আমাদের পরিপাক সেটা হবে, পরিপাক প্রসেসটা করবে। তারপর কি হবে, যে পরিপাক হওয়ার পরে সেটা আমাদের শোষণ হবে, তারপর সেটা আত্তীকরণ হবে, তারপর সেটা বহিষ্করণ হবে। তাহলে খাদ্য গ্রহণ মানে কি, যেটা আমরা ইনটেক করছি, যে ফুডটা আমরা ইনটেক অফ ফুড, মানে আমরা যেই খাবারটা খাচ্ছি সেটা খাদ্য গ্রহণ। পরিপাক কি করছে, সেটা আমাদের ডাইজেশনে সাহায্য করছে, ডাইজেশনে হেল্প করছে। তারপর শোষণ কি করছে, শোষণ করছে, যে ডাইজেশন হওয়ার পরে যে পড়ে থাকছে সেটা আমাদের শোষণ করছে, তারপর তার সেই শোষণের কিছু অংশ আবার আত্তীকরণ হচ্ছে, তারপর যে এক্সক্রিয়েটরি পার্ট, মানে যেটা আমাদের অপাচ্য অংশ, সেটা আমাদের এক্সক্রিয়েশন হয়ে শরীরের বাইরে আমরা বেরিয়ে যাচ্ছে। এই যে 5টা ভাগে আমাদের পরিপাকটা সম্পন্ন হয়, এই 5টা ভাগে সম্পন্ন হওয়ার জন্য আমরা হলজয়ী পুষ্টি সম্পন্ন হয়, হলজয়িক পুষ্টি, হলজয়িক। আমাদের শরীরে খাবার গ্রহণ করার পর সেই খাবারটা 5টা প্রক্রিয়ার মাধ্যমে শরীর, মানে বাড়ে অপাচ্য অংশটা বহিষ্করণ হয়। এই যে 5টা প্রসেসের মাধ্যমে হচ্ছে, সেই 5টা প্রক্রিয়ার মাধ্যমে হয় বলে সেটাকে আমরা হলজয়িক পুষ্টি বলবো। এটা পুষ্টির মানে এটা একটা ভাগ, যে আমাদের এটাও পরীক্ষার সময় অনেক সময় দিয়ে দেয়, যে আমাদের হিউম্যান বডিতে কেমন ধরনের মানে কেমন প্রসেসের মাধ্যমে পরিপাকটা হয়, সেটা কিন্তু আমাদের হিউম্যান বডিতে হলজয়িক পুষ্টির মাধ্যমে হয়ে থাকে। এইভাবে আপনাদের জন্য আমি একটা ডায়াগ্রাম করে রেখেছি, যে আমরা ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভাগে ভাগ করছি, যেটা অ্যাক্সেসরি অর্গান আর যেটা আরেকটা এলিমেন্টারি ক্যানেল। এই এলিমেন্টারি ক্যানেলে এই মাউথ, ফ্যারিংস থেকে খাবার নিচ্ছি, তারপর সেটা তারপর সেটা এসোফেগাসে যাবে, তারপর সেটা স্টমাকে যাবে, তারপর স্মল ইন্টেস্টাইন, তারপর রেকটাম, অ্যানাস। এই সবকটা হলো আপনার এলিমেন্টারি ক্যানেলের মধ্যে পড়বে। 1 2 3 4 5 6 7 8, 8টা পার্ট। আর এর সহায়ককারী যেমন অ্যাক্সেসরি অর্গান, অ্যাক্সেসরিজ মানে কি বলছেন, সহায়ককারী। তাহলে এই যে এলিমেন্টারি ক্যানেলের পার্ট গুলো, তাকে সাহায্য করার জন্য যে অর্গান গুলো ফাংশন করবে, তার হলো স্যালিভারি অর্গান, লিভার, গল ব্লাডার আর প্যানক্রিয়াস। আশা করছি সবার কাছে ক্লিয়ার। চলে আসুন আমরা নেক্সট স্লাইডে। তাহলে প্রথমেই আমরা কথা বলবো যে মুখবিবর। আমরা যখন কোনো খাবার খাই, প্রথমেই তো মুখ দিয়ে খাই। তাহলে মুখবিবর হলো মানে প্রথম পার্ট, পৌষ্টিক নালীর এলিমেন্টারি ক্যানেলের প্রথম পার্টটাকে মুখবিবর। এই মুখবিবরে কি কি থাকে, আমাদের মুখবিবরে আপনারাই বলুন কি কি থাকে। দাঁত, জিহ্বা আর লালা গ্রন্থি,
এই তিনটে অংশ নিয়ে আমাদের মুখবিভাগ গঠিত হয়। আর এই যে যেখানে যান্ত্রিক পরিপাক এবং শর্করা জাতীয় খাদ্যের আংশিক রাসায়নিক পরিপাক হয়। মুখবিবরের মাধ্যমে কিন্তু আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবারটাকে পরিপাক করে থাকি, কেননা আমাদের মুখবিবরে আমাদের কি থাকে, টায়ালিন নামক একটা উৎসেচক থাকে, যেটা আমাদের কার্বোহাইড্রেট জাতীয় পদার্থকে ভাঙতে সাহায্য করে। এগুলো আমরা পরে জানবো। যে লাল মুখবিবরে যে লালা রস থাকে, তো তার মধ্যে বিভিন্ন উৎসেচক থাকে। এবার আমরা দেখে নিই পরের স্লাইড। এবার পরেই হলো দাঁত। দাঁতটা আমাদের কি করতে সাহায্য করে? দেখুন, আমাদের শরীর, আমাদের মুখের মধ্যে যদি শুধু মুখের দাঁত, জিভ, লালা গ্রন্থি, তিনটে পার্টই ইম্পর্টেন্ট খুব। লালা গ্রন্থি অ্যাক্সেসরি অর্গান হিসেবে কাজ করে। আবার এই ধরুন দাঁত, দাঁতটা যদি না থাকতো তাহলে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা তো চিবিয়ে খেতে হবে, তো সেই চিবানোটা তো হতো না। তাই দাঁত কিন্তু মানে মানে কোনো খাবারকে চর্বণ করতে, চিবাতে সাহায্য করে। কিন্তু আমরা দেখে নিই দাঁতের আবার ভাগগুলো। আমরা সবাই মোটামুটি জানি যে আমরা যে ছোট থেকে যখন জন্মানোর পরে যে দাঁতটা হয় সেটাকে কি বলা হয়? দুধের দাঁত। সেই দাঁতটা একটা বয়সের পর পড়ে গিয়ে আবার নতুন করে আরেকটা মানে আরেক সেট দাঁত তৈরি হয়। তো এই যে দুবার হয় বলে আমরা তাকে বলবো এই ডাইথিওডন। মানে আমাদের জীবনে দুবার দাঁতের যেই উৎপন্ন দাঁতটা ওঠে, তার জন্য আমরা তাকে বলবো ডাইথিওডন্ট। আর দাঁত চোয়ালের গর্তে পতিত হলে তাকে আমরা বলবো থেকোডন। আমাদের দাঁত কি মানে যে চোয়ালে মানে মাড়ির মধ্যে পতিত অবস্থায় তো থাকে, তার জন্য আমরা বলি থেকো, ঠেকা দেওয়া। মানে বাংলায় এইভাবে মনে রাখতে পারেন যে দাঁতটা মানে মাড়ির সাথে ঠেকা দিয়ে আছে বলে আমরা থেকোডন বলছি। আর চার প্রকারের দাঁত থাকে আমাদের। দাঁতটার যে বিভিন্ন আমরা মানে খাবারটা খাই, সেটা তো বিভিন্ন পার্ট গুলো দাঁতের এক একটা ফাংশন এক এক রকম। তাই সেই হিসাবে তাদের ফাংশনের হিসাবে দাঁতকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। একটা হলো কৃন্তক বা সিজার, আর একটা হলো ছেদক। ছেদক ছেদ করতে সাহায্য করে, তাহার হলো বলবো ক্যানাইন। তারপর হলো প্রিমুলার, পুরো পেশক। আর তারপর বলবো পেশক। আমাদের এই দাঁতের ফাংশন বা দাঁতের নাম্বার অনুযায়ী আমাদের দাঁতটাকে এই চার ভাগে ভাগ করতে পারবো। আর এই চার ভাগে ভাগ করার জন্য একে বলা হয় হেটেরোডন্ট। হেটেরো মানে চার, এইভাবে মনে রাখবো। তো এবার আমরা একটু দেখি যে দাঁত এই যে চারটে ভাগ তার আবার সংকেত হয়, কেননা আমরা মোটামুটি জানি আমাদের প্রাপ্তবয়স্ক মানুষের কটা দাঁত থাকে, 32টা দাঁত থাকে। তো সেটা কিভাবে থাকছে? উপরে নিচে মিলে তো 32টা থাকে, 16টা। তাহলে তার একটা ফর্মুলা আছে, আসি চলুন দেখে নিই। ফর্মুলাটা কি? ধরুন আমি এখানে নিচে লিখছি, এখানে লিখছি যে ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। আমাদের যেহেতু দাঁতের দুটো পার্ট উপর আর নিচ, তাই আমরা দুটো ভাগে এরকম ভাবে করে দেব। ইনসাইজার উপর নিচে কটা করে থাকবে? দুটো করে। ক্যানাইন 1 1, প্রিমোলার এটা করে থাকবে, এটা করে, আর আবার 2। এইটা হলো আমাদের 32টা দাঁতের ফর্মুলা। আশা করছি বোঝা গেছে। মনে রাখবেন অনেক সময় দিয়ে দেয় এই ফর্মুলাটা, মানে 2:1:2:3 এই ফর্মুলা 2:1, মানে এইভাবে আমরা মনে রাখতে পারি যে 2:1:2:3, এইভাবে মনে রাখবো 2:1:2:3। এই অনেক সময় পরীক্ষায় দিলে তাহলে কনফিউশন ক্রিয়েট হবে না। তাহলে ইনসাইজার দুটো থাকবে, ক্যানাইন একটা, প্রিমোলার দুটো, মোলার তিনটে। এই ফর্মুলা হিসেবে আমরা মনে রাখবো 2:1:2:3। আশা করছি ক্লিয়ার। আর আমাদের এই দাঁতের এই যে দাঁত যেটা দেখতেই পাচ্ছেন, যে যেটা দেখানো হয়েছে, ইনসাইজার কোনটা? এই সামনে যে দাঁতগুলো থাকবে সেটা হলো ইনসাইজার। তারপর একটু সামনের দাঁতের একটু পাশে যেটা থাকবে সেটা হলো ক্যানাইন বা ছেদক। আর তারপরে যেটা থাকবে ক্যানাইনের পাশে সেটা হলো আমাদের প্রিমোলার। আমাদের থাকবে প্রিমোলার। আর তারপরে একদম লাস্টে যেটা থাকবে, মানে যেটাকে আমরা বলি মাড়ির দাঁত, সেটাকে আমরা কি বলবো? মোলার। আশা করছি ক্লিয়ার। দেখুন দুটো ছবির মাধ্যমে দেখানো হয়েছে দাঁতের ভাগগুলো। যে সামনে এটা হলো ইনসাইজার বা কৃন্তক, তারপর হলো ছেদক, তারপর পুরো পেশক, তারপর পেশক। আরো ওভারভিউ করে দাঁতের একটা এরকম দেওয়া হয়েছে ছবি,
দেখতেই পাচ্ছেন এটা একটা ক্রাউন মতো লাগছে। আর রুট মানে দাঁতটা যে জলের সাথে গচ্ছিত অবস্থায় থাকছে, তার জন্য একে থিকোডেন্ট বলছি, সেটা হলো এই এই অংশটা, রুটটা এটা প্রথিত হয়ে থাকছে তার জন্য। কেননা অনেক সময় দেখবেন যে দাঁতের সমস্যা যখন হয়, দাঁতের কোনো ডিজিজ বা বলে না পোকা লাগে, অ্যাকচুয়ালি পোকা না, দাঁতের এই রুটের মধ্যে থেকে বিভিন্ন মানে খাবার জমে সেটা পরিষ্কারের অভাবে সেটা কি হয়ে যায়, আমাদের পচতে শুরু করে, তখন আমাদের রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হয় দাঁতের। মানে এই যে রুটের এই জায়গাটা, সেখান থেকে দাঁতের ট্রিটমেন্ট করতে হয়। আশা করছি ক্লিয়ার। আর দাঁতের এই বাইরের যে অংশটা, মানে দাঁতের বাইরে না একটা লেয়ার থাকে, আমরা তাকে বলবো ইনামেল। এই যে দাঁত যে অনেক সময় আমাদের দাঁত দেখবেন কারো কারো একটু ইয়লিশ হয়ে যায় জলের কারণে বা অনেক কিছুর জন্য, সেই সাদা ভাবটা থাকে না। তো দাঁতের এই যে সাদা অংশটা দেখতে পান, সেটাকে আমরা বলবো এনামেল, মানে বাইরের লেয়ারটা। অনেক সময় এনামেলটা অনেকের উঠে যায় বা জলের কারণে হলদেটে হয়ে যায়, এরকম কিন্তু হতে পারে। আর এটাই যা আমাদের মানবদের সবচেয়ে কঠিনতম অংশ। দাঁতটা কি সবচেয়ে কঠিন? কঠিন তো অবশ্যই। এটা কত আমরা এই যে মাংস খাচ্ছি, কত মানে শক্ত খাবার খাচ্ছি, আখরোট বা আখ চেবাচ্ছি, কঠিন কঠিন খাবারটাকে আমরা কি করছি, দাঁত থেকে দাঁত দিয়ে চিবিয়ে ওটাকে ইয়ে করে দিচ্ছি না, এত কঠিনতম অংশ, এর জন্যই বলতে পারছি। আশা করছি ক্লিয়ার দাঁতের অংশটা। চলে আসি আমরা নেক্সট পয়েন্ট। আমরা যেটা নেক্সট পড়বো যে টাং বা জিহ্বা। আমরা জিহ্বাটা কিন্তু আমাদের একটা পৌষ্টিক নালীর একটা অংশ, যেটা কি একটা পেশি বহুল অংশ, যেটা আমাদের খাদ্যবস্তুকে লালার সাথে মিশ্রিত করতে সাহায্য করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা যে জিহ্বার ইমেজ দেওয়া হয়েছে। এই আমাদের এই জিহ্বা অনেক সময় আমাদের এই জিহ্বাটা কি স্বাদকরক হিসেবেও কাজ করছে। টেস্ট বার্ড টেস্ট বাডস থাকে, সেটা আমরা সেন্স অর্গানের সময় করবো। যে জিহ্বাটা আমি এখানে আপাতত মনে রাখুন, জিহ্বাটাও কিন্তু আমাদের পরিপাকে সাহায্য করছে। আর জিহ্বাটা তো এমনিতেও খুব সহায়ককারী একটা অংশ না, যে আমাদের কথা বলছি যেই ভারসাম্যটা রক্ষা, যে বিভিন্ন ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন করার জন্য জিহ্বাটা ভীষণভাবে সহায়কারী। বা রেসপিরেশনের সময়ও জিহ্বা আমাদের সাহায্য করে। জিহ্বাটা কিন্তু আবার ডাইজেশনের সময়ও আমাদের অ্যালিমেন্টারি ক্যানেলের পার্টে কিন্তু এটা আমাদের সাহায্য করছে। কেননা জিহ্বা থেকে যে লালাটা উৎপন্ন হবে, সেটা লালা রসের সাথে মিশ্রিত হতে জিহ্বা সাহায্য করছে। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট পয়েন্ট। তারপরের পয়েন্ট বলছে গলবিল বা গ্রাস নালী। মানে আমরা এই যে মুখ দেখলাম, ধরুন মুখ, এই মুখের মাধ্যমে খাবারটা যেই যাবে, এই যে অংশটা আর কি, যে এটা হলো আমাদের ফ্যারিংস বা এই গলবিল কি করবে, আমাদের মুখবিবর এবং গ্রাসনালীর সংযোগ স্থল। আমাদের যে গ্রাস নালী আর মুখবিবরের সংযোগ স্থল হলো আমাদের এই গলবিল। আর তারপরে থাকবে হলো এপিগ্লটিস, এই জায়গাটাকে বলবো আমরা আমাদের যে জিহ্বা, মানে এপিগ্লটিস বা উপজিহ্বা খাদ্য গ্রহণের সময় শ্বাসনালীকে ঢেকে রাখে, ফলে খাদ্য শ্বাসনালীতে পৌঁছাতে সাহায্য করে। আমি আপনাদের একটু ছবির মাধ্যমে বলি, আশা করছি ভালো হবে। তাহলে এটা হয়ে গেল যে গলবিলের কাজ। তারপর এপিগ্লটিস কি করছে, আমাদের খাদ্য গ্রহণের সময় শ্বাসনালীকে ঢেকে রাখে এবং খাদ্য শ্বাসনালীতে প্রবেশ করতে পারে না। এপিগ্লটিস তাহলে কি, আমাদের খাদ্যটা যাতে শ্বাসনালীতে না যেতে পারে, কেননা অনেক সময় আমরা শুনি যে শ্বাসনালীতে ঢুকে যাবে খাবার, তা সেটাকে হেল্প করবে এপিগ্লটিস, সেটা করে রাখছে। আর গ্রাসনালী খাদ্যের কোনো গ্রাস যে নালীটা, তাতে কোনো খাদ্যের পরিপাক হয় না, এটি কেবলমাত্র খাদ্যকে পাকস্থলীতে পৌঁছে দিতে সাহায্য করে। আমরা মানে যেই খাবারটা খাই, সেই খাবারটা যেই পাকস্থলী বা স্টমাকে যাবে, সেটাকে সাহায্য করে কি গ্রাস নালী। গ্রাস নালীর এই ক্রম সংকোচন বা সংকোচনকে পেরিস্টলসিস প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য নিচে নামে। মানে আমরা যে খাবারটা খাচ্ছি, ফট করে তো সেটা চলে যাবে না, সে কিসের মাধ্যমে প্রসেস করে, সেটা আমাদের বোলাস, মানে খাদ্য কিছুটা অর্ধকলীকরণ হয়ে, তাকে বলবো আমরা বোলাস অংশ, সেইভাবে আমাদের স্টোমাকে যাবে। তো এই যে খাবারটা যে আমাদের গ্রাসনালী এটা সাহায্য করবে। এই গ্রাসনালীটা কি ক্রমশ ক্রমশ সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের স্টমাকে যাবে। এই যে সংকোচন প্রসারণের মাধ্যমে যে যায়, সেই প্রসেসটাকে আমরা কি বলবো, পেরিস
পেরিস্টলসিস, এটা খুব ইম্পর্টেন্ট টার্ম। এটার থেকে পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে যে পেরিস্টলসিস এটা কার অংশ, তাহলে এটা গ্রাসনালীর অংশ। আশা করছি সবার কাছে বোঝা গেছে। চলে আসি নেক্সট পয়েন্ট। এবার আমরা আসবো যে পাকস্থলী বা স্টমাক। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে গ্রাসনালী এসোফেগাস, এখান থেকে আমাদের স্টমাকে খাবারটা চলে আসলো, সেটা কার সাথে কানেক্ট হচ্ছে, আমাদের স্মল ইন্টেস্টাইনের সাথে। আচ্ছা আপনারা একটু ছবিটা দেখুন, ছবিটা দেখে কি বুঝতে পারছেন, আমাদের স্টমাকটা দেখুন কেমন দেখতে, এটা কিন্তু জে আকৃতি। আমরা যদি জে আকৃতি যে অ্যালফাবেটটা লিখি, তাহলে বুঝতে পারছেন তো আমাদের স্টমাকটা কিন্তু জে শেপের দেখতে। আর আমাদের স্টমাকে কি হচ্ছে যে এটা এটা আমাদের স্টমাকে আমাদের কি করে, পাচনে তো সাহায্য করে। আর স্টমাকে কি থাকে, আমাদের স্টমাকে এইচসিএল সিক্রেশন হয়। সেই এইচসিএলটা কি করে, আমাদের বিভিন্ন জার্ম বা আমাদের ডাইজেশনে সাহায্য করে। তো এখানে যেটা বলা হয়েছে যে পশ্চিম নালীর সবচেয়ে স্ফীত বা যে আকৃতির অংশ, সেটাই বলা হয়েছে। পাকস্থলীর প্রাচীরে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে পাচক রস নিঃসৃত হয়। এই এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি, তার থেকে কি নিঃসৃত হয়, একটা গ্যাস্ট্রিক জুস নিঃসৃত হয়। দেখুন গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক জুস নিষ্কাশিত হবে। তারপর অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নিঃসৃত হবে, পিত্তথলি থেকে পিত্ত রস নিঃসৃত হবে, যেই অর্গান সেই অর্গান থেকে একটা রস সিক্রেশন হবে। তো এই পাচক রস, এই গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলী থেকে যে পাচক রস নিঃসৃত হয়, সেই পাচক রসের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিন বা মিউকাস থাকবে। এই যে পেপসিন এটা আমাদের একটা এনজাইম, যেটা কিনা আমাদের প্রোটিন জাতীয় খাদ্যটাকে পেপসিনোজেনে কনভার্ট করতে সাহায্য করবে। মানে আমাদের স্টোমাক কিন্তু আমাদের প্রোটিন জাতীয় খাদ্যকে পাচন করতে সাহায্য করবে। আর এর মধ্যে তো এইচসিএল আর মিউকাস থাকছেই। এইচসিএল খাদ্যের মধ্যে থাকা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং পেপসিনকে সক্রিয় করার জন্য অম্লীয় পরিবেশ একটা তৈরি করে দেয়। আশা করছি ক্লিয়ার। তারপর নিষ্ক্রিয় পেপসিনোজেন এইচসিএল এর প্রভাবে সক্রিয় পেপসিনে পরিণত হয় এবং প্রোটিন পরিপাক শুরু করে। আর মিউকাস বা শ্লেষ্মা, যেটা পাকস্থলীর প্রাচীরকে এইচসিএল এর প্রভাব থেকে রক্ষা করে। আর পাকস্থলীতে অর্ধপাচিত অম্লীয় খাদ্য মন্ডলকে আমরা কাইম বলবো। পাকস্থলীর মধ্যে যে অর্ধপাচিত যে খাবারটা থাকবে তাকে আমরা কি বলবো, অম্লীয়। যেহেতু অ্যাসিডিক পাকস্থলী আমাদের কি অ্যাসিডিক, এইচসিএল থাকছে। আর আমরা প্রথমেই যেহেতু বললাম যে যখন আমরা ম্যাক্সিমাম কি অ্যাসিডিটির সমস্যায় ভুগি, তার জন্য আমাদের ডাক্তাররা কি বলে যে আপনার অ্যান্টাসিড খান, বিভিন্ন অ্যান্টাসিড দিয়ে থাকে বা ডাইজেশনের ট্যাবলেট দিয়ে থাকে। ধরুন আমরা সারা রাত আমরা খালি পেটে থাকছি, ধরুন রাত আপনি 8টায় খেয়ে নিচ্ছেন, আর তারপরে গিয়ে পরের দিন সকাল 8টায় খাচ্ছেন, যে এই যে এই টাইমে যে আপনার যে এমটি স্টমাক থাকে, খাবার মানে যে স্টমাকটা আপনি খাচ্ছেন না তখন, তো তার সেই সময় কিন্তু আমাদের বডিটা ডাইজেশনে সাহায্য করে। অনেক সময় সেই সময় রাত্রে আমাদের দেখা যায় যে এইচসিএল এর পরিমাণটা স্টমাকে বেড়ে যেতে পারে। তখন আমরা কিন্তু ম্যাক্সিমাম অ্যান্টাসিড খালি পেটে খাই বা এমটি স্টমাক সকালে মর্নিং এ খেয়ে থাকি। কারণ আমাদের এটা এইচসিএলটাকে ম্যাক্সিমাম অ্যান্টাসিড গুলো আমাদের এইচসিএলটাকে এইচসিএল এর মাত্রাটাকে কমানোর জন্য সাহায্য করে। আশা করছি ক্লিয়ার। আর তারপর আমরা পরের পার্টে চলে আসবো, যে স্টমাক অব্দি হয়ে গেল, মানে খাবারটা আমাদের মুখ থেকে এসে ফ্যারিংস হয়ে এসোফেগাসের মাধ্যমে যে আমাদের খাবারটা স্টমাকে চলে আসলো। এই যে দেখতেই পাচ্ছেন, এটা 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 কি আমাদের গ্রাস নালী মাধ্যমে চলে এসে খাবারটা আমাদের স্টমাকে চলে এসছে। স্টমাকে কি থাকছে, আমাদের বললাম যে স্টমাকে এইচসিএল থাকছে, মিউকাস থাকবে, আর কিছু পেপসিন থাকবে, যেটা আমাদের প্রোটিন জাতীয় খাবারটাকে ডাইজেস্ট করতে সাহায্য করবে। তারপরে পার্টটাকে কি বলছে, আমাদের এই স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তটা কি বলছে, যে ক্ষুদ্রান্ত একটা পৌষ্টিকনালীর দীর্ঘতম অংশ এবং এখানেই খাদ্যের সম্পূর্ণ পরিপাক ও শোষণ হয়। ক্ষুদ্রান্ত, তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে পেঁচানো যে অংশটা, সেটাই কি আমাদের ক্ষুদ্রান্ত, এটাই কিন্তু আমাদের দীর্ঘতম একটা অংশ। এটা আমাদের কি করবে, খাবার যে খাচ্ছি মানে খাবার মানে আমরা মুখবিবর থেকে খাদ্য গ্রহণ করে নিলাম, পরিপাকের ফাংশন শুরু হয়ে গেছে, তার পরের স্টেজে আমরা চলে এসেছি, যেটা কিনা আমাদের ক্ষুদ্রান্ত শোষণে সাহায্য করে। কেননা আমরা তো প্রথমেই বলেছিলাম যে হলজয়িক পুষ্টি সম্পন্ন হয় আমাদের বডিতে 5টা প্রক্রিয়ার মাধ্যমে। কি কি একবার রিমাইন্ড করে নিন, মানে খাদ্য গ্রহণ, তার পরিপাক, তার শোষণ, আত্তীকরণ আর বহিষ্করণ। তাহলে বুঝতে পারছেন তো, আমরা এবার শোষণের পার্টে চলে এসেছি।
এটা কি করবে? পরিপাক ও শোষণে দুটোতেই সাহায্য করবে। এই ক্ষুদ্রান্তের আবার তিনটে অংশ থাকে। এটা কি কি? ডিওডিনাম, মানে এই স্টমাক থেকে, এই স্টমাক থেকে এটা ডিওডিনামে প্রথমে আসে। ডিওডিনাম, জেজুনাম আর হলো ইলিয়াম। আমাদের ক্ষুদ্রান্তের এই তিনটে অংশ থাকে, ডিওডিনাম, জেজুনাম আর ইলিয়াম। এই ডিওডিনাম যকৃৎ থেকে আসা পিত্তরস এবং অগ্নাশয় থেকে আসা অগ্নাশয় রসকে খাদ্যের সঙ্গে মেশে। আমরা পরের স্লাইডে রেখেছি সহায়ককারী অঙ্গগুলো, কিন্তু এখানে একটু জেনে নিন যে এই যে স্টমাক থেকেও যে খাবার আসছে সেটা তো আসেই, আবার প্যানক্রিয়াস থেকে মানে অগ্নাশয় থেকেও যে যেটা আসছে, মানে এই ডিওডিনামে আমাদের যকৃৎ থেকেও আসবে পিত্তরস, আর অগ্নাশয় থেকেও আসবে অগ্নাশয় রস। সবকিছু এসে মিলিত হবে আমাদের কোথায়? মিলিত হবে আমাদের ডিওডিনাম। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে যে আমাদের অগ্নাশয় রস আর পিত্তরস মিলিত হয়, তাহলে অগ্নাশয় রস আর পিত্তরস মিলিত হয় ক্ষুদ্রান্তে ডিওডিনামে। আশা করছি ক্লিয়ার। আর দেখুন আমাদের ক্ষুদ্রান্ত, এটা জুম করলে মানে বোঝা যাবে যে এটা না, এর মধ্যে কিছু কিছু ভাগ যে আঙুলের মতো, সেই যে পার্ট গুলো তাকে আমরা বলবো এই ভিলাই, যেটা আমাদের শোষণের মানে তল হিসেবে কাজ করবে, শোষণ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। মানে ক্ষুদ্রান্তের মধ্যে কিছু কিছু অন্তঃপ্রাচীরে আঙুলের মতো প্রক্ষেপ থাকে। এই যে আঙুলের মতো যে অংশটা তাকে আমরা বলবো ভিলাই। এই ভিলাই নামক অংশটা ক্ষুদ্রান্তের মধ্যে, সেটা আমাদের শোষণে সাহায্য করবে। আশা করছি ক্লিয়ার। শোষণ থেকে আর কিছু বলার নেই। চলে আসি নেক্সট পার্টে। তারপর পার্ট হলো বৃহদন্ত্র। মানে এইগুলো প্রথমে আমি যে পুষ্টিক নালীর পার্ট গুলো বলে নিচ্ছি, তারপরে আমি সহায়ককারী অর্গান গুলোতে আসবো। তাহলে পুষ্টিক নালীর শেষে কি যে বৃহদন্ত্র, এটা কি? এটা আমাদের প্রথম কাজ হলো অপাচ্য খাদ্য থেকে জল ও খনিজ লবণ শোষণ করে নেওয়া। যে আমাদের মানে শোষণ তো হয়ে গেছে, কিন্তু তাও অপাচ্য অংশ থেকে আরো কি করে শোষণ করা যায়, মানে আত্তীকরণের স্টেজটা, সেটা আমরা চলে এসেছি। এটার আবার তিনটে ভাগ কি কি হয়? একটা হলো সেকা, একটা কোলন, একটা হলো মলাশয়। দেখুন ছবিতে এই যে মলাশয়, এর আবার এখানে তিনটে ভাগ থাকে। সেটা এই যে এই পার্টটা, তো এখানে তিনটে ভাগ থাকছে আমাদের সিকাম, কোলন আর মলাশয়। আর সিকামের সাথে যুক্ত ছোট নলাকার অঙ্গটিকে হলো বলবো আমরা অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স এটা আমরা এখানটায়, এই যে এখানটায় অ্যাপেন্ডিক্স থাকে। অ্যাপেন্ডিক্স কিন্তু আমাদের শরীরে কোনো প্রয়োজনে লাগে না, বরঞ্চ অ্যাপেন্ডিক্সে ইনফেকশন হয় বা কিছু প্রবলেম হলে ওটাকে কেটে বাদ দিতে হয় অনেক। তো এটা আমাদের নিষ্ক্রিয় অঙ্গ। মানুষের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সটা কিন্তু একটা নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে কাজ করে। এটা কার সাথে যুক্ত থাকছে? এটা কিন্তু সিকামের, বৃহদন্তের সিকামের সাথে যুক্ত থাকছে। আর বৃহদন্তে বসবাসকারী কিছু ব্যাকটেরিয়া, আমাদের যে বৃহদন্ড তার মধ্যে কিছু আবার ব্যাকটেরিয়া থাকে। সেই ব্যাকটেরিয়া গুলো কি? সেটা হলো এই ইকোলাই। ইকোলাই সেটা সে কি করে? সে আবার ইকোলাই, তো আমরা ভাইরাস ব্যাকটেরিয়া পড়ানোর সময় বলেছিলাম ইকোলাই হলো একটা গুড ব্যাকটেরিয়া। আমাদের উপকারী অপকারী ব্যাকটেরিয়া আছে, তো ইকোলাইটা হলো আমাদের গুড ব্যাকটেরিয়া। সেটা আমাদের বৃহদন্তের থেকে আমাদের ভিটামিন কে আর ভিটামিন বি12 সংশ্লেষ করতে সাহায্য করবে। তাহলে আমাদের যেই বৃহদন্তের মধ্যে ইকোলাই ব্যাকটেরিয়াটা থাকে, সেটা আমাদের কিন্তু ভিটামিন সংশ্লেষে আবার সাহায্য করে। তাহলে ইকোলাইটা একটা গুড ব্যাকটেরিয়া। এটাও খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এখান থেকেও কোয়েশ্চেন আসে যে ইকোলাই ব্যাকটেরিয়া কোন কোন পার্টে বা কোন অর্গানে দেখা যায়, তাহলে বৃহদন্তে দেখা যায়। আরেকটা কোয়েশ্চেন হতে পারে যে ইকোলাই আমাদের কোন কোন ভিটামিন সংশ্লেষ করতে সাহায্য করে। তাহলে আমাদের ইকোলাই কি করে? ভিটামিন কে আর ভিটামিন বি12, এই দুটো ভিটামিনকে সংশ্লেষ করতে সাহায্য করছে। আশা করছি সবার বোঝা গেছে। ক্লিয়ার। চলে আসি নেক্সট স্লাইডে। এবার আমরা শুরু করবো সহায়ক পাচক গ্রন্থি, মানে যে ডাইজেস্টিভ সিস্টেমে যে মানে অ্যালিমেন্টারি ক্যানেল এতক্ষণ বললাম, তার সহায়ককারী হিসেবে যারা কাজ করবে তারাই কি সহায়ককারী পাচক গ্রন্থি। প্রথমেই আমরা করবো যে লালা গ্রন্থি, বা ইংলিশে যাকে আমরা বলি স্যালিভারি গ্ল্যান্ড। এই যে স্যালিভারি গ্ল্যান্ড, এটা ক ধরনের হয় একটু দেখে নিন প্রথমে ছবিতে। তিন ধরনের হয় স্যালিভারি গ্ল্যান্ড। একটা হলো প্যারোটিড গ্ল্যান্ড, আর একটা হয় সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড, আর একটা হয় সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ড। আপনারা দেখুন
দেখলেই বুঝতে পারবেন এই যে প্যারোটিড গ্ল্যান্ড, এটা আমাদের কোথায় থাকে? এই যে কানের পাশে যেটা থাকছে সেটা আমাদের প্যারোটিড গ্ল্যান্ড। আর তারপর যেটা আমাদের এই জিভের নিচে থাকে সেটা হলো সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। আর যেটা একটু আমাদের এই সাইডে থাকছে সেটা হলো আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। তাহলে প্যারোটিড গ্ল্যান্ড আমাদের কানের পাশে থাকছে, লিঙ্গুয়াল মানে জিভের নিচে তলার দিকে থাকছে যেটা, আর একটু সাইডের দিকে এই দুটোর মাঝখানে যেটা থাকছে সেটা হলো আমাদের ম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তাহলে আমাদের তিনটে গ্ল্যান্ড থাকে, এই তিনটে গ্ল্যান্ডই আমাদের একটা সহায়কারী অঙ্গ হিসেবে কাজ করে। তারপর কি বলছে দেখে নি, যে লালারসে টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ নামক উৎসেচক থাকে যা শ্বেতসারকে মলটেজে পরিণত করতে সাহায্য করে। আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের মুখের মধ্যে যে লালারস থাকে সেটা আমাদের কি করবে, যে টায়ালিন নামক একটা উৎসেচক থাকে, মানে আমাদের প্রতিটা এবার যে অর্গান গুলো দেখবো যে সহায়কারী সবগুলোর মধ্যে কি থাকছে, কিছু না কিছু উৎসেচক থাকছে, সেগুলো আমাদের সবগুলোর পরিপাক আরো যাতে সুন্দর করে হয় তাতে সাহায্য করছে। মানে ধরুন মানে আমরা যে সলিড খাবারটা খাচ্ছি সেটাকে মানে সেটাকে পাচন করে তো ছোট ছোট পার্টিকেলে আনতে হবে, তার জন্য এনজাইমের প্রয়োজন। আমরা তো প্রথমে মুখের মধ্যে দাঁত দাঁত যেমন চিবিয়ে নিতে সাহায্য করছে ছেদক হিসেবে, কিন্তু আমাদের শরীরের মধ্যে গিয়ে কারা করবে? অর্গান তো দাঁতের মতো ওরকম ভাবে করতে পারবে না, ওরকম তো হয় না। তাহলে ওই যে এনজাইম গুলো যেগুলো রয়েছে সেই এনজাইম গুলো আমাদের ডাইজেশনে কিন্তু সাহায্য করে, প্রতিটা এনজাইম। আর প্রতিটা এনজাইম এর একটা আলাদা আলাদা ফাংশন আছে। মোটামুটি ধরুন আমরা যে খাবারটা খাই সেই খাবারটা কি ধরনের হয়, কার্বোহাইড্রেট জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার বা ফ্যাট জাতীয় খাবার, প্রতিটা প্রতিটা খাবারের জন্য আলাদা আলাদা উৎসেচক থাকে। আমরা যেমন এই যে টায়ালিন যেটা লালারসে থাকে সেটা আমাদের কি ধরনের খাদ্যটাকে সাহায্য করে, কার্বোহাইড্রেট জাতীয় বা শর্করা জাতীয় খাবারকে ভাঙতে সাহায্য করে। এতে এই লালা গ্রন্থিতে লাইসোজাইম নামক জীবাণুনাশক উৎসেচকও থাকে। লাইসোজাইম কি করে? লাইসোজাইম আমাদের যে আগে জেনেছি বা আবার আরেকটু এটা নোট করি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে পরীক্ষার সময় অনেক প্রশ্ন আসে যে লাইসোজাইম এটা কোন কোন পাচক গ্রন্থিতে কোন পাচক অর্গানে থাকে বা কোন পাচক গ্রন্থিতে থাকে। তাহলে লাইসোজাইম আমাদের লালা গ্রন্থিতে থাকছে, যেটা আমাদের কোনো জীবাণুনাশক, মানে এটা লাইসোজাইম কি জীবাণুনাশক হিসেবে কাজ করছে। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট পয়েন্টে। তারপর পরের পয়েন্ট, যে এটা দেখুন ছবিটা আগে, এটা কি একটা লিভার বা যকৃৎ। আমরা তো মানে খেয়েছি, যে ধরুন মাটনের লিভার খেয়েছি বা চিকেনের লিভার খেয়েছি। দেখুন মানুষের লিভারটা এরকম দেখতে হয়, যার লেফট লোব এরকম থাকে, রাইট লোব থাকে, এই মাঝখান দিকে একটা লিগামেন্ট টেডিস দ্বারা ভাগ করলে এরকম দুভাগে ভাগ করা হবে, যে লেফট লোব আর রাইট লোব। আর এই যকৃতের সাথে আবার আমাদের এই গল ব্লাডারটা যুক্ত থাকে। গল ব্লাডারটাও আমাদের খুব ইম্পর্টেন্ট একটা সহায়কারী পাচক গ্রন্থি। এই যে এবার আমি প্রথমে যেটা বললাম লালা গ্রন্থি, সেটা কিন্তু একটা আমাদের পাচক গ্রন্থি। যকৃৎ সেটাও কিন্তু আমাদের একটা পাচক গ্রন্থি। যকৃৎটা কি মানব দেহের সবচেয়ে বড় বৃহত্তম, মানে সবচেয়ে বৃহত্তম আমাদের গ্রন্থি। এটা ভীষণই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আর এখানে কি হয়, যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয়ে যা পিত্তাশয়ে জমা হয়। যে যকৃৎ থেকে যে পিত্তরস, মানে যকৃৎ যে পিত্তরসটাকে সিক্রেট করবে সেটা কোথায় গিয়ে জমা হয়? সেটা জমা হবে আমাদের এই গল ব্লাডারে। মানে দেখতে পাচ্ছেন তো, মানে এই যে যকৃৎ, সেই যকৃতে যে পিত্ত রসটা সিক্রেট হয় সেটা গিয়ে কোথায় জমা হবে? আমাদের গল ব্লাডারে গিয়ে জমা হবে। আর এই পিত্তরসে কোনো উৎসেচক থাকে না, তবে পিত্ত লবণ থাকে। এই যে পিত্ত রসটা জমা হলো তাতে কোনো কিন্তু উৎসেচক থাকে না, কিন্তু সেটাতে কি থাকবে? পিত্ত লবণ। এই পিত্ত যেটা, এই পিত্ত লবণের মধ্যে আবার পিত্ত রঞ্জকও থাকে। পিত্ত রঞ্জক যেমন আমরা যেমন শুনেছি না, বিলিরুবিন, বিলিভার্ডিন, এগুলোর পরিমাণ অনেক সময় বেড়ে যায়, তো আমাদের এইগুলো কিন্তু পিত্ত রঞ্জক। তাহলে পিত্ত রঞ্জক কি কি? আমাদের পিত্ত রঞ্জক বিলিরুবিন, কেননা অনেক সময় পরীক্ষায় এখন দিতে পারে যে বিলিরুবিন কি ধরনের, মানে কি বিলিরুবিনটা কি, বিলিরুবিন, বিলিভারিন,
মানে আমরা জানি যে জন্ডিস হলে বিলিরুবিনের পরিমাণ কম বাড়ে, মানে বেড়ে যায় বা কমে যায়, তার জন্য জন্ডিস হয়, সেটা তো আমরা জানি। তো বিলিরুবিনটা কি? বিলিরুবিনটা হলো এক রকমের আমাদের পিত্তরঞ্জক। বিলুরুবিন বিলুরুবিন, বিলিভার্ডিন, এইগুলো আশা করছি বোঝা গেছে। আর পিত্ত লবণের প্রধান কাজটাই কি? ফ্যাটের অবদ্রবণ ও ইমালসিফিকেশন ঘটানো। মানে আমরা ইমালসিফিকেশন হলো যে ফ্যাটটাকে আমাদের ভাগ ডিভাইড করতে সাহায্য করে। এখন ইমালসিফিকেশন হলো আবার একটা আলাদা ধরনের প্রসেস, যেটা হলো যেখানে দুটো মানে ফ্যাট, কি ফ্যাট তো কখনোই জলে দ্রবীভূত হয় না, দুটো যখন আলাদা আলাদা পার্টিকেল যুক্ত হয় তাকে আমরা ইমালশন বলি। কিন্তু এই যে আমাদের পিত্ত লবণ কি করে? আমাদের ফ্যাট জাতীয় পদার্থকে ও পরিপাক করতে সাহায্য করে, তাই তাকে বলছি আমরা ইমালসিফিকেশন। এর জন্য অনেক সময় দেখবেন যে যাদের গল ব্লাডারে স্টোন হয় বা গল ব্লাডার বাদ যায়, তখন বলা হয় যে ফ্যাট জাতীয় খাবারটা খাবেন না। তাহলে এখন সাইন্টিফিক্যালি ক্লিয়ার তো কেন বলা হয় যে ফ্যাট জাতীয় খাবারটা খাবেন না? কারণ হলো আমাদের আমাদের ওই যে গলব্লাডারের মধ্যে পিত্ত লবণটা জমা হচ্ছে, সেখানে পিত্তরস, সেটা আমাদের কি করে? ফ্যাট ডাইজেশন করতে সাহায্য করে। তার জন্য কারো যদি গলব্লাডারে স্টোন হয়, গলব্লাডারটা বাদ যায়, তখন কিন্তু আমাদের খেতে বারণ করে ফ্যাট জাতীয় খাবার। ডাইজেশন হয় না, মেইনলি মাটনটা, রেড মিট খেতে বারণ করে। সেটাই হলো এই রিজন। আশা করছি যে এই লিভার নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না, ক্লিয়ার। আর এটাই হলো আমাদের আজকের জন্য ছিল লিভার নিয়ে আলোচনা। এবার আমরা পরের পার্টটা যেটা আসবো সেটা হলো অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস। এই যে এইটা যেটা দেখতে পাচ্ছেন, সেটা হলো কি আমাদের অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়, আর এটা কি? এটা আমাদের কি গল ব্লাডার, আমাদের এটা গল ব্লাডার। দেখুন আমাদের বডিতে কোনো বডি পার্ট কোনোটাই কিন্তু মানে অকাজের নয়। প্রতিটা অর্গান বা প্রতিটা পার্টই খুবই মানে খুবই কার্যকরী অংশ হিসেবে আমাদের ভূমিকা নিয়ে থাকে। এই দেখুন গলব্লাডার কত ছোট মনে হচ্ছে, কিন্তু সেটাও কিন্তু আমাদের শরীরে কতটা সাহায্য করছে না, ফ্যাট জাতীয় খাবারটাকে আমাদের ডাইজেশনে ভাঙতে সাহায্য করছে। সেটা আমাদের যকৃতের সাথে যুক্ত। তাই আমাদের প্রতিটা পার্টটাই খুব ইম্পর্টেন্ট। এবার যেই পার্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়টা কি? অগ্ন্যাশয় হলো আমাদের মানবদেহের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি এবং একটি মিশ্র গ্রন্থি। প্রথম তাহলে বৃহত্তম গ্রন্থিটাকে যকৃৎ, সেকেন্ড তাহলে বৃহত্তম গ্রন্থিটাকে সেকেন্ড হলো আমাদের অগ্ন্যাশয়। এই অগ্ন্যাশয় গ্রন্থিকে আবার কি বলবো? অগ্ন্যাশয় হলো এমন একটা অর্গান যাকে আমরা মিশ্র গ্রন্থি বলছি। এই টার্মটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মিশ্র গ্রন্থি। কারণ এইটার মধ্যে আমাদের বহিঃক্ষরা অন্তঃক্ষরা উভয় অংশই থাকে। এই বহিঃক্ষরা অংশ থেকে নিঃসৃত অগ্ন্যাশয় রসে ট্রিপসিন, লাইপেজ ও অ্যামাইলেজ উৎসেচক থাকে। দেখুন একটা পরিষ্কার কথা বলে রাখি যে এটাকে কেন আমরা মানে এটা মিশ্রগ্রন্থি হিসেবে কাজ করবে। আর এমন এক পরীক্ষায় কোয়েশ্চেন আসে এমন একটা অর্গানের নাম বলুন যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম আর এন্ডোক্রাইন দুটোতেই কাজ করে। এটা তাহলে আমাদের কি দুটোতেই কাজ করে, ডাইজেস্টিভেও কাজ করছে, আবার আমাদের এন্ডোক্রাইনেও কাজ করছে। আমাদের এন্ডোক্রাইন সিস্টেমেও কাজ করছে। অগ্ন্যাশয় আমাদের দুটো পার্টেই কাজ করছে, এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট। এই যে বহির্করা অংশ অগ্ন্যাশয়ে, সেটা আমাদের তার মধ্যে কি থাকবে? ট্রিপসিন, লাইপেজ আর অ্যামাইলেজ, তিনটে জাতীয় উৎসেচকই থাকবে যেটা আমাদের ডাইজেশনে সাহায্য করবে। আর অন্তঃক্ষরা অংশ যেটা মানে অগ্ন্যাশয়ের যে অন্তঃক্ষরা অংশ, তার মধ্যে কি থাকবে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে আমাদের কি হয়? ইনসুলিন আর গ্লুকাগন হরমোন নিঃসরণ হয়। আমাদের ইনসুলিন বা গ্লুকাগন এটা কি করে? আমাদের ডায়াবেটিস রোগ, ডায়াবেটিস মেলিটাস বা ডায়াবেটিস ইনসিপিডাস, এইসব যে রোগগুলো আছে, সেই রোগগুলোর কারণ হিসেবে যে হরমোনটা দায়ী, ইনসুলিন হরমোন, সেটাতে কিন্তু আমাদের এই অগ্ন্যাশয়ের মধ্যেই থাকে। অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থি মানে অন্তঃক্ষরা অংশের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক অংশে থাকে। আশা করছি এটা ক্লিয়ার, আর কোনো ডাউট নেই। চলে আসি নেক্সট পার্টে। আমরা পরে এখন আমরা এই স্লাইডে যেটা রেখেছি, এতক্ষণ তো দেখলাম যে বিভিন্ন এলিমেন্টারি ক্যানেল গুলো বা তাদের যেই অ্যাক্সেসরি অর্গান গুলো মানে সহায়ককারী পাচক
অর্গান গুলো। এবার আমরা দেখবো যে এই কার্বোহাইড্রেট আমাদের কত ধরনের খাবার হয়। আমাদের হয় কার্বস, আমাদের 3 ধরনের হয়, কার্বস, প্রোটিন আর ফ্যাট। 3 ধরনের খাবার হয়। তাহলে আমাদের এই 3 ধরনের খাবার কি কি উৎসেচকের মাধ্যমে আমাদের শরীরে ভেঙে কিসে পরিণত হচ্ছে সেটাই এখানে আলোচনা করা হয়েছে। কার্বোহাইড্রেট বা শর্করা, এটা কি আমাদের মুখবিবরে যে টায়ালিন নামক উৎসেচক থাকে সেইটা আমাদের টায়ালিন এবং ক্ষুদ্রান্তের অ্যামাইলেজ, মল্টেজ, ল্যাকটোজ ইত্যাদি দ্বারা পরিপাক করে গ্লুকোজে পরিণত হয়। দেখুন আপনারা এরকম ভাবে একটা চার্ট করতে পারেন যে ধরুন এই যে কোন কোন পার্ট, এই যে মুখবিবর, এখানে কোন অংশটা যাচ্ছে কিসে পরিণত হচ্ছে, এরকম ভাবে একটা চার্ট করে রাখতে পারেন নিজেদের সুবিধার্থে। আর আপনাদের যদি মনে হয় যে চার্টটা আমি করে দেবো তাহলে একটা কমেন্টে অবশ্যই জানান। তাহলে শর্করা জাতীয় খাবারটা কি হচ্ছে, মুখবিবরের টায়ালিন এবং ক্ষুদ্রান্তের অ্যামাইলেজ, মল্টেজ, ল্যাকটোজ ইত্যাদি দ্বারা পরিপাক হয়ে কিসে রূপান্তরিত হচ্ছে, গ্লুকোজে রূপান্তরিত হচ্ছে। আশা করছি ক্লিয়ার। তারপর চলে আসি আমরা প্রোটিন জাতীয় খাদ্য। প্রোটিন জাতীয় খাদ্য মেইনলি আমাদের পাকস্থলীতে পরিপাক হয়। পাকস্থলীতে কে সাহায্য করছে প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করার জন্য, সেটা হলো আমাদের পেপসিন। পাকস্থলীর পেপসিন ক্ষুদ্রান্তের ট্রিপসিন, ইরেপসিন দ্বারা পরিপাক হয়ে আমাদের কিসে উৎপন্ন হয়, অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। তাহলে আমরা যে প্রোটিন জাতীয় খাবারটা খাই সেটা পাকস্থলীর পেপসিন আর ক্ষুদ্রান্তের ট্রিপসিন, ইরেপসিন এগুলো দ্বারা পরিপাক হয়ে আমাদের অ্যামাইনো অ্যাসিডে পরিণত হচ্ছে। তারপরে একটা ফুড চলে আসছে ফ্যাট। আমরা শর্করা জেনে নিলাম যে শর্করা জাতীয় খাবারটা কি, আমাদের মুখবিবরের টায়ালিন, তারপর ক্ষুদ্রান্তের অ্যামাইলেজ, মল্টিস, ল্যাকটোজ এগুলো কিসে, গ্লুকোজে রূপান্তর হচ্ছে। প্রোটিন জাতীয় খাবারটা কি, প্রোটিন জাতীয় খাবারটা আমাদের পাকস্থলীতে পেপসিন এবং ক্ষুদ্রান্তের ট্রিপসিন, ইরেপসিন দ্বারা পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হচ্ছে। এবার আমরা যেটা আসবো থার্ড, যে আমাদের ফ্যাট জাতীয় খাবারটা কি হচ্ছে। ফ্যাট জাতীয় যে খাবারটা সেটা আমাদের ক্ষুদ্রান্তের পিত্তরসে সাহায্যকারী, অবদ্রবিত হয় এবং লাইপেজ দ্বারা পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে পরিণত হয়। মানে আমাদের ফ্যাট জাতীয় খাদ্যটা কোথায় গিয়ে কনভার্ট হয়, গ্লিসারল বা ফ্যাটি অ্যাসিডে পরিণত হচ্ছে। তাহলে বোঝা গেছে যে এইটুকু ক্লিয়ার। আমরা এইখান থেকে এইটুকু তাহলে জেনে নিলাম যে আমাদের শরীরে যে আমরা খাবারগুলো খাই, শর্করা, প্রোটিন বা ফ্যাট, সেই 3টে জাতীয় খাবার আমাদের বিভিন্ন অর্গানে বিভিন্ন উৎসেচকের মাধ্যমে কিভাবে অন্য একটা পদার্থে রূপান্তরিত হচ্ছে। আর এইটুকু আমাদের তাহলে চলে গেল পরিপাক। আর আমি এই যে শোষণ আর আত্তীকরণ এটা প্রথমেই বলে দিয়েছিলাম, আবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। যে পরিপাকটা হয়ে গেল, যে পরিপাকের ভাগ আবার যেগুলো, যে পৌষ্টিক নালী আর সহায়ককারী পাচক গ্রন্থি এই দুটোর মাধ্যমে হচ্ছে। তারপরে আমরা কি জেনে নিলাম যে যেই খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো 3 ধরনের তো হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাট। সেই 3 ধরনের খাদ্য আবার সেটা ভেঙে এনজাইমের মাধ্যমে আরো সরলতমতে রূপান্তরিত হচ্ছে। মানে জটিল অংশটাকে আমরা সরলতমতে রূপান্তরিত করে নিচ্ছি এনজাইমের মাধ্যমে। তা এবার পরিপাক হয়ে গেল। এরপর পরিপাকের পরে এবার জানবো কি যে সেটার, আমরা আগেই বলেছি আবার বলছি, যে তার অ্যাবজর্পশন হবে বা শোষণ হবে। এই পরিপাকের পর সকল খাদ্য উপাদানগুলি ক্ষুদ্রান্তের ভিলাই দ্বারা শোষিত হয়। কারণ আমরা ক্ষুদ্রান্ত পড়ানোর সময় বলেছিলাম ক্ষুদ্রান্ত এমন একটা পার্ট যেখানে আমাদের খাদ্যের শোষণটা বেশি হবে, সেটাই বলেছে শোষণ হয়। আর আত্তীকরণটা কি বলেছে, শোষিত খাদ্য রক্ত দ্বারা বাহিত হয়ে দেহের প্রতিটি কোষে পৌঁছে প্রোটোপ্লাজম অংশে পরিণত হয়, তাকেই আমরা আত্তীকরণ করব। যে খাবারটা আমরা শোষণ করছি সেই শোষিত খাবারটা আমাদের কি হয়, দেহের প্রতিটি কোষে পৌঁছে একটা প্রোটোপ্লাজম অংশে পরিণত হয়, তাকেই আমরা, যে মানে শোষিত অংশটা যে প্রোটোপ্লাজম অংশে পরিণত হয় সেটাকে আমরা বলবো আত্তীকরণ। তারপরে স্টেজটাকে বহিষ্করণ, যেটা বলে দিয়েছি। মানে যার যে মানে এত কিছু হওয়ার পরে পরিপাক, শোষণ, আত্তীকরণ, তারপরে আর কিছু থাকে না যে অ্যাবজর্ব করার মতো, যে তারপর যে পার্টটা আমাদের বেরিয়ে যায় শরীর থেকে মল হিসাবে, সেটা হলো আমাদের আপনার মলমূত্র হিসেবে, সেটা হলো আমাদের বহিষ্করণ, যেটা লাস্ট পার্ট। আশা করছি ক্লিয়ার। এবার আমরা দেখে নিই, যেটা প্রথমেই আমি চ্যাপ্টারটা প্রথমেই শুরু করেছিলাম যে ডাইজেশনের ইস্যু নিয়ে, যে আমাদের শরীরে যদি কোনো ডাইজেশনের সমস্যা হয় প্রথমেই ডাক্তার আমাদের বিভিন্ন যে ট্রিটমেন্ট গুলো করে থাকে সেই, বা কোন কোন অর্গান আমাদের শরীরে ডাইজেশনে সাহায্য করে, কি কি এনজাইম আমাদের ডাইজেশনে সাহায্য করে, তাহলে আমরা সবই জেনে নিলাম। এবার আমরা
চলে এসেছি সেই জায়গায় যেখানে আমরা একটু জানবো যে কি কি রোগ হয় ডাইজেশনের অভাবে। যে ডিসঅর্ডার অফ ডাইজেস্টিভ সিস্টেম। দেখুন এই যে জন্ডিস, জন্ডিস রোগটা কি? যকৃতের কার্যকারিতা ব্যবহৃত হলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়, ফলে আমাদের ত্বক ও চোখ হলুদ হয়ে যায়। যকৃতের কার্যকারিতা যখন ব্যাহত হয়, মানে যকৃৎ যখন ঠিকঠাক ফাংশন করে না, তখন আমাদের কি হবে? তখন চোখ মানে ত্বক বা চোখ আমাদের হলদে হয়ে যায়। কেননা আমি প্রথমেই বললাম যে যকৃৎ কার সাথে যুক্ত? যকৃৎ মানে আমাদের গল ব্লাডারটা যকৃতের সাথে যুক্ত। এই গল ব্লাডারে আবার কি পিত্তলবণ যুক্ত হয়। এই পিত্তের মধ্যে আবার কি থাকে? পিত্তরঞ্জক থাকে, বিলিরুবিন, বিলিফার্টিন, এগুলো। তাহলে বুঝতে পারছেন তো যে একটার সাথে একটা কতটা কানেক্টেড। তাহলে আমাদের যখন যকৃৎটা কার্যকারিতা যকৃতের ব্যাহত হবে, তখন সেটা আমাদের রক্তে বিলিরুবিনের মাত্রাটাকে বাড়িয়ে দেবে। তার ফলে আমাদের জন্ডিস দেখা যাবে। তার ফলে আমাদের শরীরে দেখা যাবে, জন্ডিস হলে আমরা যেটা জানি চোখ হলদে হলদে হয়ে যায়, তারপর ত্বকটা হলদে হলদে হয়ে যায়, সেগুলোই কারণ। তারপর আমরা কি দেখবো? যে গ্যাস্ট্রিক আলসার, এটা একটা কমন একটা টার্ম, যে জন্ডিস, গ্যাস্ট্রিক আলসার। ম্যাক্সিমাম মানুষদেরই এখন গ্যাস্ট্রাইটিস এর প্রবলেম আছে বা গ্যাস্ট্রিক আলসারের সমস্যা দেখা যায়। সেটা কেন হচ্ছে? এই পাকস্থলীর ভেতরের আবরণের ক্ষত হলে তাকে আমরা আলসার বলছি। এই যে আমাদের যে খাবারটা যে পাকস্থলীতে চলে আসলো, মানে এই যে আকৃতি, এসোফেগাস থেকে এসে যে খাবারটা যে এখানটায় চলে আসলো যে আকৃতি, এই যে পাকস্থলীর মধ্যে যে একটা ক্ষত তৈরি হয়, ধরুন অনেকক্ষণ ধরে মানে কেউ না খেয়ে আছে, তো বা একদিনে নয়, এই যে সমস্যাটা, আলসারটা অনেকদিন ধরে, মানে তার ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম বা একটা খাওয়ার যে টাইমিং ডিউরেশনটা থাকে, টাইমলি খাওয়াটা প্রয়োজন, সেটা না হলে সেটা আস্তে আস্তে আমাদের কি করে? এই পাকস্থলী, যে আকৃতির যেই স্টমাক বা পাকস্থলী, তার গায়ে একটা আবরণের সৃষ্টি করে। বা অনেক সময় যে মানে বাজে, মানে জাঙ্ক ফুড বেশি খেলে বা অ্যাসিডিক ফুড বেশি আমরা ইনটেক করলে এই সমস্যাটা হয়ে থাকে। তাকেই আমরা আলসার বলি। মানে যে ক্ষত, আমাদের এত বাইরে অর্গানে যে ক্ষতটা হয়, সেই ক্ষতটা কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু আমাদের পেটের মধ্যে যে ক্ষতটা হচ্ছে আমরা দেখতে পাই না। সেটাকে আমরা কি বল, সেটার নাম হলো আলসার। পাকস্থলীর যে ক্ষতটা তৈরি হয়, সেটাকে আমরা বলি আলসার। এটি মূলত এই হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে হয়ে থাকে। এইটা যার ফলে হয়ে থাকে, তার সেই ব্যাকটেরিয়াটার নাম একটু মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট, যে হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়া সংক্রমণে হয়ে থাকে। নেক্সট যে রোগটা হয় ডায়রিয়া। ডায়রিয়া কেন হয়? অন্ত্রের অস্বাভাবিক চলনের ফলে মলের সাথে অতিরিক্ত জল বেরিয়ে আসে। আমাদের যে অন্ত্র, যে তার যে অস্বাভাবিক, ইন্টেস্টাইনে অস্বাভাবিক একটা যে চলনের ফলে আমাদের জলটা বেরিয়ে, ডায়রিয়া হলে দেখবেন তখন না আমরা মানে মল আর দেখতে পাই না, তার মধ্যে কোনো সলিড কিছু থাকে না, মানে দেখবেন শুধু বারবার পটি হচ্ছে, জল আকারে বেরিয়ে যাচ্ছে। তো সেটাকে আমরা ডায়রিয়া বলি, সেই ডিজিজ রোগটাকে। তো এই অন্ত্রে অস্বাভাবিক চলনের ফলে হয়, মলের সাথে অতিরিক্ত জল আমাদের বেরিয়ে যায়। এর জন্যই বলে যে ডিহাইড্রেশন হয়ে গেছে। মানে মানে একটু খেয়াল করবেন যে আমরা বলে থাকি বেশি ডায়রিয়া হলে যে ওর তো ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, জল খাওয়া, নুন চিনির জল, বেশি জল খেতে বল। কেননা আমাদের ওই মলের সাথে জলটাও শরীর থেকে বেশি বেরিয়ে যায়, তার জন্য আমাদের বেশি জল ইনটেক করতে হবে সেই সময়। আর একটা কি সমস্যা হয়? কনস্টিপেশন। এই বৃহদন্ত্রের মলত্যাগের হার অনিয়মিত হয়ে গেলে বা কঠিন হয়ে গেলে কনস্টিপেশন হয়। এখন এই কনস্টিপেশনটা একটা খুব সমস্যা, ছোট থেকে মানে বাচ্চা থেকে বুড়ো সবারই এই কনস্টিপেশনের একটা সমস্যা ইদানিং দেখা যায়, যেটা আমাদের যে পটিটা ঠিক করে ক্লিয়ার হচ্ছে না বা কঠিন হয়ে যাচ্ছে বা অনিয়মিত হয়ে যাচ্ছে, তাকে আমরা কনস্টিপেশন বলছি। তাহলে এই যে এগুলো দেওয়া হলো, সেগুলো সবগুলোই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একটা ডিসঅর্ডারের জন্য হয়ে থাকে। আশা করছি ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আর কোনো ডাউট থাকার কথা না। এই ক্লাসটা মোটামুটি এই ক্লাসটা যেটুকু বলা যায় বলে দেওয়া হলো। থিওরি পার্টটা পরীক্ষার জন্য আসে যেই অংশগুলো থেকে সেইভাবেই করা হয়েছে। আরো তো ডেপথে যাওয়া যায়, কিন্তু আরো ডেপথে হয়তো পরীক্ষায় সেইভাবে থাকে না। তো যেইভাবে পরীক্ষায় আসার মতো করে বলে দিলাম যে এখানে আর এটা নিয়ে ডাউট থাকার কথা না। তাও আপনারা ভিডিওটা শুনবেন, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমরা পরের পার্টে আবার এমসিকিউ নিয়ে, এর ডাইজেস্টিভ সিস্টেমে এমসিকিউ নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। টাটা।